সংসদের বিষয়টা যাওয়ার আগে আমি একটু ইরানের বিষয়ে আমি একটু একটা কমেন্ট ১ মিনিটও লাগবে না। সেটা হচ্ছে যে ইরানের এই যে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানকে অ্যাটাক করলো, এটার মূল কারণ কিন্তু আ অর্থনৈতিক না। মূল কারণ হচ্ছে যে নিউক্লিয়ার ডমিন্যান্স। ইসরায়েলের হাতে কমপক্ষে ১০০ নিউক্লিয়ার ডিভাইসেস আছে এবং এইটার মাধ্যমেই কিন্তু তারা টোটাল আ মিডল ইস্টটাকে কন্ট্রোলে রাখে, হয়তো রাখে। এখন যদি ইরান আ নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায়, তখন এই ডমিন্যান্সটা থাকবে না। সেজন্যই কিন্তু গত জুনে অ্যাটাক করছিল, আক্রমণ করছিল, সাকসেসফুল হয় নাই। এবারও হতে পারতেছে না। কেউ বলেন অলরেডি ইরান নিউক্লিয়ার পাওয়ার তাদের এই ওয়েপন ওয়েপনাইজ করে ফেলছে এবং সপ্তাহ খানিক ৪-৫ দিন আগে একটা আর্থকোয়েক হয়েছে ইরানে। আর্থকোয়েকটাকে অনেকেই ভাবতেছে যে তারা নিউক্লিয়ার ডিভাইস টেস্ট করছে। যেকোনো সময় তারা ডিক্লেয়ার করে দেবে। ডিক্লেয়ার করে দেওয়ার সাথে কিন্তু শেষ। আপনার এই নিউক্লিয়ার ব্যালান্স এসে যাবে মিডল ইস্টে। একদিকে ইরান, আরেকদিকে আপনার ইসরায়েল। এখন সেইভাবেই বিন্যস্ত হবে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এটুকুই বলি। আর কালকে আমাদের জন্য একটা বেসিক্যালি বাংলাদেশের জন্য একটা শুভ দিন। যে অনেক বছর পরে, প্রায় ২ দশক না হোক, ১৫ বছর পরে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে অ্যাম ২ টা দল বেরিয়ে আসতে পারছে। বিএনপি এবং আ জামাত জোট। যদিও নির্বাচনটা সুন্দর হতো যদি আ আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারত কোন না কোনভাবে। কারণ একটা বড় অংশ নির্বাচনে ঠিকমতো পার্টিসিপেট করতে পারে না। এটা একটা খুঁত থেকে যাবে। তারপরেও আমি যেটা বলব যে এই এটা একটা শুভ যাত্রা শুরু হতে যাচ্ছে। এই শুভ যাত্রায় অনেকেই হয়তো বাধার সৃষ্টি করতে চাইবে, অনেক কূটকৌশল করবে। ইতিমধ্যে অ্যা বিএন অ্যা অ্যা জামাত জোট বলছে যে তারা প্রেসিডেন্টের বক্তব্য শুনবেন না। ভাষণ তারা শুনবেন না। উনি ফ্যাসিস্টের দোসর। কথাটা তো ঠিকই। সে তো ফ্যাসিস্টের দোসর। সে নিজেই তো ফ্যাসিস্টের হেড ছিল। ফ্যাসিস্ট গভর্নমেন্টের হেডই তো ছিল সে। কিন্তু তারপরেও বুঝতে হবে যে আপনার কন্টিনিউটির স্বার্থে আ রাষ্ট্রীয় অস্তিত্বের স্বার্থে, ঐক্যের স্বার্থে অনেক সময় অনেক জিনিস আমাদের মেনে নিতে হয়। এইটা মেনে নেয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ প্রেসিডেন্ট তো কোনো ব্যক্তির থেকেও বড় হচ্ছে যে এটা একটা আ আ পোস্ট। এটা একটা সর্বোচ্চ পোস্ট। সে সর্বোচ্চ আ আ একে আপনার পদকে আপনার সম্মান দিতেই হবে। এখন তার বক্তব্য যদি আপনি না শুনেন, তাতে তো আর বিরাট কোনো হবে না। একটা সিম্বলিকই প্রেসিডেন্টকে সবাই কিন্তু সম্মান দেয়। এই পর্যন্ত আমরা দেখছি যত গন্ডগোলই হয়েছে না কেন, যখন প্রেসিডেন্ট ডাকছে বিএনপি বলেন, আওয়ামী লীগ সবাই কিন্তু জাতীয় পার্টি সেখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ যেমন যখন হইলো হয় আপনার ওই যে ওথ নেওয়া হয়, সবাই কিন্তু উপস্থিত থাকে। উপস্থিত থাকার কারণ হচ্ছে এইটাই যে প্রেসিডেন্টকে তারা সম্মান দেখায়। কিন্তু এই যে গত এটা হলো যে ওথ টেকিং হলো, সেখানে কিন্তু উপস্থিত হয় নাই তারা সবাই। তারা আম আসেই নাই। তারা আসেই নাই। এটা একটা ব্যাড এক্সাম্পল হইছে। এখন যদি প্রেসিডেন্টের দেশে না যায়, সেটাও একটা ব্যাড এক্সাম্পল হবে। তাছাড়া আমাদের যে সংসদীয় রীতিতে অ্যা যে ১ম অধিবেশনে প্রেসিডেন্ট একটা বক্তব্য দেন। ওই বক্তব্যের উপর আলোচনা হয়। অনেকদিন পর্যন্ত আলোচনা হয়। আমার কাছে বিরক্তিকর মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট তো এই বক্তব্য দেয় না। এই বক্তব্য তো সরকার রেখে দেয়। সরকারের বক্তব্য প্রেসিডেন্টের মাধ্যমে আসে। এখান থেকে সে সামান্যতম এদিক সেদিক হতে পারে না। সেইজন্য আমি মনে করি কি যে সব দলই বিরোধী দল প্রজ্ঞার পরিচয় দিবে। তারা এই গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হলো, এই যাত্রায় অংশগ্রহণ করবে, এটাকে সাফল্যমণ্ডিত করবে। কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই সনদ দিয়েও কিন্তু কিছুটা আছে। আমি মনে করি যে জুলাই সনদ এর ভিতরে অনেক ভালো আপনার প্রস্তাবনা আছে। সেগুলিকে বাস্তবায়ন করা উচিত। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং জুলাই চেতনাটাকেও আমি শ্রদ্ধা করি। যে জুলাই যদি এই আন্দোলন না হতো হয়তো আজকে এইরকম আলোচনা আমরা করতে পারতাম না। আজকে এই সংসদও হতো না। আগের মতোই থাকতো। সুতরাং জুলাইকে অস্বীকার করার কোনো কারণ নাই, উচিতও না। এটা আমাদের একটা দায়িত্ব। তবে জুলাই সনদের সব যে সবার কাছে গ্রহণযোগ্য হবে তা কিন্তু না। যেমন আমার কাছে
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা গ্রহণযোগ্য না। আমি মনে করি বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, ইউনিটারি রাষ্ট্র। এখানে আরেকটা পার্লামেন্টের আরেকটা কক্ষ চেম্বার এড করার কোনো প্রয়োজনীয়তা নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেমন জাতি হিসেবে আমরা বাঙালি, এই কথাটা বাদ দেওয়ারও কোনো কারণ নেই। জাতি হিসেবে আমরা বাঙালি। এটা ৭২ সংবিধান কাল সবসময় আমরা বলে আসছি। এখন হুম, সেটাকে বাদ দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটাও দেখতে হবে। সবকিছু নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আপনার এগুলিকে ইমপ্লিমেন্ট করা যায় অ্যামেন্ডমেন্ট করে। যেটা শাহদ্বীন মালিক সাহেব বলেছেন, ব্যারিস্টার শাহদ্বীন মালিক আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একজন প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ। উনি যেটা বলেছেন সিম্পল কথা, যে সংসদ আছে, যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেসব বিষয়ে বিল এনে পাশ করা নিলেই তো আপনার পার্ট অফ দি কনস্টিটিউশন হয়ে যায়। সেই জায়গায় কেন আমাদের সংবিধান সংশোধন কি সংস্কার পরিষদ নামে একটা উদ্ভট বডির করতে হবে, ওইটা ওত দিতে হবে। ওত কিভাবে নেবে? সে বডি তো তৈরি হয়নি। যে হুম, বডি তৈরি হয় নাই সেই বডিতে আপনি ভোট নিলেন কিভাবে? এবং এইখানে এই যে আমাদের যে চিফ ইলেকশন কমিশনার সাহেব, উনাকে কিন্তু প্রশ্ন করা যায় যে আপনি বাংলাদেশের সংবিধানের কোন ধারা মতে এই এই ওতটা আপনি করালেন, দ্বিতীয় ওতটা আপনি কিভাবে করালেন? আপনার কোনো ফর্ম আছে? আপনার তো হুম, কিছুই নাই। এমনকি ওই বডিটা কি এক্সিস্ট করে? বডি তো এক্সিস্ট করে না। আপনার ডিম আগে না মুরগি আগে? সুতরাং এখানে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে এটা বেআইনি, এটা আমরা করতে পারি না, ওটা আমি এগ্রি করি।